স্বাগতম আপনাকে যারা এই মুহূর্তে দেখছেন অথবা শুনছেন বিজয় এফএম 71.0। স্বাগত প্রত্যেককে ভূত স্টুডিও এর এই প্ল্যাটফর্মে। আপনাদের সাথে আছি আমি আরজে স্বপন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি শুক্রবার রাত 10টায় ফিরে আসি নতুন কোনো এপিসোড নিয়ে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান যে আপনাদের সাথে আজকে কোন ঘটনাটি আমরা শেয়ার করব। আর সেই জন্যই আপনি আমাদের বিজয় এফএম এর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখবেন। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সব সময় আমাদের আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের খুবই ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম স্বপন ভাই, আশা করছি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার এই ঘটনাটি এক বন্ধুর মুখে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশে রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টা থেকে 3টা। সেই সময় তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান। কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সময়ে একই সমস্যা দেখা দেয়। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না, তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখন আবার আওয়াজ শুরু হয়। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন এবার আগে ভাগেই তিনি ওই রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহলবশত চাবির রিং এর ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি একটু ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষাটি ছিল এমন: ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়। এরপর থেকে সেখানে নানান রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। ধন্যবাদ। আমরা আশা করছি যে প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে আসিফ। ঘটনাটি তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব,
যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে রে ওখানে বলে চিৎকার দিত, দেখার জন্য যে কোনো নড়চড় চারপাশ দেখা যায় কি না। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয় না, কোনো চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল, তার হাত পা বাঁধা ছিল, ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরেছিল। লোকটা ভাবে হয়তো চোরেরাই এই কাজটি করেছে। এই ঘটনাটার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘ্র ঘ্র আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট স্থানে যেখানে ওই পাহারাদারের লাশ এবং রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিন একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনাটা আসলে কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও ঘ্র ঘ্র আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে, ঘাড়ে কোনো মাথা নেই, তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল ঠিক সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরও একবার ঘ্র ঘ্র আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনাটা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনাটা বেশ অনেক দিন ধরেই চলে। এখনও মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। স্বপন ভাই, এই ছিল আমার শোনা আমার মায়ের কাছ থেকে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, আশা করি আসিফের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনার জীবনেও যদি এরকম কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে থাকে তবে লিখতে পারেন বিজয় FM এর অফিসিয়াল জিমেইল আইডিতে। আমাদের জিমেইল করার ঠিকানা bijoyfm71.0@gmail.com। আমি আবার বলছি bijoyfm71.0@gmail.com। আপনার ঘটনাগুলো পাঠিয়ে দেবেন ইমেইলে। একাধিক ঘটনাও পাঠাতে পারেন। আপনাদের ঘটনাগুলো নিয়েই কিন্তু দেখা হবে আগামী শুক্রবার। তাই ঘটনা পাঠাতে থাকুন, আর আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন সিলেট থেকে সজীব। তিনি লিখেছেন, আজকে যে ভৌতিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার নিজের চোখে দেখা। কোনো দিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি এবং ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম, তখন আমি ইন্টারে পড়ি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো,
কেবল এশার আজান দিল। বাড়ি যাওয়া এখনও দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কখনো কল্পনাই করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন একটা ভয় ভয় লাগছিল, কারণ চাচা বাড়ি যে পথে দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল, শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুরের গাছ, গাছে রসের হাড়ি ঝুলে আছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও লাগছে, সামনে কি হয়। শ্মশানঘাট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি এবং হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশানঘাটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশানঘাট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে, আমাদের পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটাকে ছুঁড়ে মারল, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে হতে লাগলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কোনো কিছু হতে পারে। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেতে লাগলো, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখি নাই। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটার সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়াল দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান ঘাট আর কবরস্থানের দিকে ভুলেও যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলেন। ঘটনাটি আজও আমায় ভীত করে। আমরা অসাধারণ একটি ঘটনা শুনে আসলাম সজীবের কাছ থেকে। আশা করি সজীবের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও কিন্তু আপনি ভয় পেয়েছেন আমার মনে হয়। কেননা আমি যখন ঘটনাটি পড়ছিলাম
তখন আমি অনুধাবন করছিলাম যে ঘটনাটা আসলে কতটুকু ভয়ানক হতে পারে। আশা করি আপনিও অনুধাবন করতে পেরেছেন কতটুকু ভয়ানক একটি ঘটনা ছিল। যা হোক, সত্য একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে সজীব। যা হোক, আমরা আর কথা বাড়াবো না। এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন অথবা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের ভালোবাসা, ভালো লাগার জন্যই কিন্তু আমরা প্রতি শুক্রবার রাত 10টার পরে ভূত স্টুডিও এর আয়োজন করে থাকি। এটা আপনাদের ভালো লাগা থেকেই। তাই আপনারা যত বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আমরা কিন্তু তত বেশি অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে পারবো। আরেকটি কথা বলি শ্রোতা বন্ধুরা, আপনাদের জীবনেও যদি এরকম কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে তবে কিন্তু জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। তবে কিন্তু ঘটনাটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। ইমেইল ঠিকানা bijoyfm71.0@gmail.com, অথবা আমাদের ইনবক্সেও কিন্তু আপনি ঘটনাটি শেয়ার করতে পারেন। যা হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। সুপ্রিয় শ্রোতা, এবারে চট্টগ্রাম থেকে আমাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছেন শাওন। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি আপনাদের সেভাবেই শোনানোর চেষ্টা করছি। তিনি লিখেছেন, এটি একটি সত্যি ঘটনা যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হইনি। তখন রাত প্রায় 2টার মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তারপরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। চালক প্রায়ই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটছিলাম। রাস্তার উপর আমার তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড়ে ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পড়ে ঝিকমিক করছে। দাঁতগুলো দেখতে অন্য সময় হয়তো ঘেন্না লাগতো, কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি তার গায়ে আঘাত করে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও ওই লোকটাকে সজোরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম। হঠাৎ প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেসড়ে যেতে লাগলো লোকটির দিকে। শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম গগন বিদারী কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ি লোকটাকে ভেদ করে চলে গেল। ভেদ করে বলছি কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 20 থেকে 25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য বিষয় হলো, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকেই সাইড কেটেছিলাম, অনেক গাড়িকেই আমার পাশ কেটেছিলাম, কিন্তু এই মুহূর্তে যতদূর দৃষ্টি যায় কোনো প্রকার গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে আমি কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে পড়ে গিয়েছে। প্রায় মিনিট 10 খুঁজলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমাকে আরও অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনে রইল, একটা গাড়িও দেখতে পেলাম না। এরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভিতর। একটা মানুষকে মেরে ফেলেছি সে রাতে। বহু কষ্ট করে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহের ছুটি নেই। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে।
আমার আচার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পিড়াপিড়িতে পড়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালেই আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম আমরা। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুব বেশি দরকার। আমার ছুটি তখনও 2 দিন বাকি ছিল। প্রথমে আমার বউ খুব আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। তো সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আমরা। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম, কোনো অবস্থাতেই 40 থেকে 50 এর উপরে উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গত দিনে অ্যাক্সিডেন্ট করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি, হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানে আজকেও ওই লোকটিকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে এলো? আমার আর প্রশ্ন করার লাগলো না। যা জিজ্ঞেস করতে চেয়েছিলাম তার উত্তর আমি এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থেকে নামার সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিশে গিয়েছে। আমরা সেই লোকটাকে আর দেখতে পেলাম না। তখন ভয়ের গলায় আমি বললাম, লোকটা কোন দিকে গেল? যা হোক, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। জানি না আপনারা শেয়ার করবেন কি না। আমি ঘটনাটি আপনাদের লিখে পাঠালাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করি এভাবেই আপনারা ঘটনা পাঠাতে থাকবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই এপিসোডে আমরা বেশ কয়েকটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আগামী পর্বগুলোতেও বেশ কিছু ঘটনা আপনারা পাঠাবেন। সেই ঘটনাগুলো নিয়েই আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকে আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আরজে স্বপন, বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।